স্নেহাশীলকে জানাই, সাদিকে এবং বাকি সবাইকে। আমার দিদি রয়েছেন এখানে উপস্থিত, সুস্মিতা মুখোপাধ্যায়, আর অনেকেই রয়েছেন, সবাই আমাদের খুব ঘনিষ্ঠ। এই বলে আমি এইখানে স্নেহাশীলকে একটু দিতে চাইবো, যদি উনি দু কথা আমাদেরকে একটু বলে ধন্য করেন। শ্রদ্ধেয় অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা রায় এবং শ্রদ্ধেয় শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এবং এখানে সমবেত সুধীবৃন্দ, আমি অত্যন্ত কৃতজ্ঞ কৃষ্ণাদির কাছে এবং শুভেন্দু বাবুর কাছে যে আমাকে এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এরকম একটা কাজে সামিল করেছেন। আপনারা অনেকেই বয়সে প্রবীণ, আপনাদের কাছে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। প্রতি বছর স্বাধীনতা দিবসটা আসে, আমাদের মনে হয় যে এই দিনটা ঠিক কি করছি, এর মানেটা কি। দিনটা আসে আবার দিনটা চলে যায়, এটা কি ক্যালেন্ডারের নিছক একটা লাল দাগ? এক সময় যখন স্কুলে পড়তাম, স্কাউট করতাম, তখন সেদিন সকালবেলা যেতে হতো, জাতীয় পতাকাকে অভিবাদন করতে হতো, কিছু বক্তৃতা শুনতে হতো, কিছু তবু একটা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটা শ্রদ্ধা জানাবার অবকাশ ছিল। তাছাড়া এখন নিজেকে খুব আটকে রাখতে হয় যে এই যে দেখবেন পাতার পর পাতা জোড়া বিজ্ঞাপন বিভিন্ন পণ্যের, যেগুলো এই স্বাধীনতা দিবস উপলক্ষে খুব অল্প দামে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন বড় বড় ঝাঁ চকচকে বিপণন কেন্দ্র, ৩ তলা ৪ তলা ৫ তলা, সেখানে সুন্দর করে তেরাঙ্গা পতাকার সঙ্গে বিভিন্ন পণ্য সাজানো আছে এবং কিছু কম দামে পাওয়া যাচ্ছে এবং মানুষজন ভিড় করছেন। এর বাইরে আমরা সত্যি সেই দিনটা কিভাবে কাটাই, এইটা প্রত্যেক বছর একটা নিজের ভেতরে একটা দংশন হয়। ঘটনাচক্রে আমি বিগত ৭-৮ বছর প্রেস ক্লাবের সভাপতি, ফলে প্রেস ক্লাবের জাতীয় পতাকা তোলার একটা সৌভাগ্য আমার হয়। কিন্তু শুধু কি একটা কাপড়ের টুকরো তুলে ধরা এবং তারপর প্রথমে সিঙ্গাড়া রসগোল্লা এবং তারপর ভালো করে ইলিশ মাছ বর্ষাকালে এবং তার সঙ্গে মাটন খাওয়া, এই যদি আমাদের কাজ হয় স্বাধীনতা দিবসে, তাহলে স্বাধীন দেশের নাগরিক হিসেবে বোধহয় আমরা ঠিকভাবে আমাদের জীবন অতিবাহিত করছি না। তাই আজ এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এইরকম একটা কাজের মধ্যে যে আমাকে ডেকেছেন, আমি জানি আজাদিন ফৌজের একজন আধিকারিকের স্মৃতিকথা উন্মোচন করার যোগ্য ব্যক্তি আমি নই, কিন্তু তাহলেও নানা কারণে আমাকে যখন ডাকা হয় আমি এক কথায় রাজি হই। তার কারণ আমি চেষ্টা করি যে কখনো স্বাধীনতা সংগ্রামীদের কোনো অনুষ্ঠানে যদি কেউ কখনো আমাকে কোথাও যেতে বলে, দর্শক হিসেবে, বক্তা হিসেবে আমি সাধারণত সেখানে না বলতে পারি না। আমি উল্লাসকর দত্ত সম্বন্ধে যে খুব জানতাম তা নয়, আমাকে অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে সঞ্চালনা করতে হয়েছে, বক্তৃতা দিতে হয়েছে। চন্দননগরেও বহু বিপ্লবী আছেন, ওরা ওখানকার মানুষজন ডেকেছিলেন। এখন সেই সব বিপ্লবীদের বর্তমান প্রজন্ম একসঙ্গে মিলে একটা সংগঠন করেন, তাদের সঙ্গেও খানিকটা, খুব বেশি না হলেও একটা যোগাযোগের সুযোগ হয়। তো আমার মনে হয় স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিদিন সকালবেলা উঠে সেই সব মানুষদের স্মরণ করা উচিত, যাদের জীবনটা দিয়েছেন যাতে আমরা স্বাধীন দেশে জন্মাতে পারি এবং জন্মেছি, এবং তার জন্য নিজেদের সুখ বিলাস সবকিছুই করছি। এবং এখন তো দেশ স্বাধীন হয়েছে, তার মানে কি আমাদের কিছু করার নেই? নিশ্চয়ই তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের তাকে সার্থক করার জন্য যদি কোনো বিদুরের খুদের মতো কিছু করা দরকার, আমাদের করতে হবে। কিন্তু কি করে করবে মানুষ যদি না জানে? আপনারা, আমি ইতিহাসের ছাত্র নই, আপনারা জানেন ইতিহাসটা সবসময় রচিত হয় জয়ীর দ্বারা, জয়ীর পক্ষ থেকে। সেখানে বিজিতদের ভেতরে যারা কিছু পেরে উঠলেন না সর্বশেষে, তাদের প্রয়াসের যথাযোগ্য মর্যাদা থাকে না। এখন এক্ষেত্রে আজকে ইতিহাসের পরিভাষায় ওরাল হিস্ট্রি, লোকাল হিস্ট্রি, এগুলোকে যথেষ্ট প্রামাণ্য হিসেবে ধরা হচ্ছে।
এইগুলো সমান্তরাল ভাবে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসের সঙ্গে সমান্তরাল ভাবে সেগুলো মান্যতা পাচ্ছে। স্থানীয় চর্চা এবং কথার মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে, ডায়েরির মধ্যে দিয়ে, রোজনামচার মধ্যে দিয়ে যে ইতিহাস তুলে ধরা হচ্ছে সেগুলো যথেষ্ট মান্যতা পাচ্ছে। আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সেই ইতিহাস নথিবদ্ধ করা প্রয়োজন। সেই ইতিহাস শুধু রেখে দিলে হবে না, সেই ইতিহাসকে পৌঁছে দিতে হবে। এই মহান কাজ কৃষ্ণাদি, শুভেন্দুবাবু এবং ধানসিঁড়ির পক্ষ থেকে শুভবাবু এবং অন্যরা করেছেন। দেখুন, প্রত্যেকটি মানুষেরই তার বাবা মার প্রতি অগাধ শ্রদ্ধা থাকে। এই শ্রদ্ধা এক জিনিস। কেউ ছবিতে মালা দেন, যারা কোন ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাসী তারা প্রতি বছরে শ্রাদ্ধানুষ্ঠান করেন, অথবা বড় কোথাও গিয়ে সামগ্রিকভাবে একটি শ্রাদ্ধানুষ্ঠান করেন, কখনো পারিবারিক কোনো কথাবার্তায় তাদের কথা স্মরণ করেন, বা একা থাকতে থাকতে নিজের বাবা মা যা তাদের স্মৃতি, তাদের কিছু কথা, তাদের শেখানো জিনিস, এগুলো নিজের মনে চলে আসে। তো সেটা এক জিনিস। তার থেকে বড় জিনিস হচ্ছে এই যে একটি রোজনামচা, যেটা আকারে সংক্ষিপ্ত ছিল, সাধারণ মানুষের মনোগ্রাহী ছিল না, সাধারণ পাঠকের, সেটা একমাত্র নিজের জন্য নথিবদ্ধ করা ছিল। সেটাকে হয়তো অল্পভাবে প্রকাশিতও হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে একটা পুস্তক আকার দেওয়া, তার পরিকল্পনা, তাকে গোছানো, তাকে সম্পাদনা করা, তার পুনর্লিখন করা, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যে করার ইচ্ছা প্রকাশ করেছেন, এটি অনেক বেশি শ্রাদ্ধের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সংস্কৃত ছাত্র নই, যদি ভুল না করে থাকি, শ্রাদ্ধের মানে হচ্ছে শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধার সঙ্গে যা দেয়া হচ্ছে। এই দেখুন, এই বইটির থেকে আর বেশি শ্রদ্ধাশীল ভাবে কিছু দেয়া বোধহয় সম্ভব নয়। এটি নিজের জন্য যে উনি পুনর্লেখন করে রাখলেন তা নয়, এটি জাতির জন্য একটা দলিল তুলে ধরলেন। এবং কৃষ্ণাদি নিজে কিন্তু বিজ্ঞানের ছাত্রী, তার পেশা অধ্যাপনা, তার পেশা মহাবিদ্যালয় পরিচালনা করা, যেটি এখন খুবই শক্ত বিষয়। অত্যন্ত দায়িত্ব ও কৃতিত্বের সঙ্গে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে করে গেছেন। একদিকে সরকারের লাল ফিতে, অন্যদিকে কিছু করার ইচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে খুব কৃতজ্ঞ। ওনার সঙ্গে যে রোজ দেখা হয় বা নিয়মিত কথা হয় তা নয়, আমার জীবনের একটি সংবেদনশীল সময়ে একজন পদাধিকারীকে আমি একটি বৈদ্যুতিন বার্তা পাঠিয়েছিলাম একটি তথ্য দিয়ে। আমার মা, উনি যে কলেজের অধ্যক্ষা ছিলেন, সে কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি চলে যাওয়ার পর আমি খুঁজে ইমেলটা পেয়ে ওয়েবসাইট থেকে আমি তাকে বলি, যেরকম লোকে লেখে, উইথ প্রফাউন্ড গ্রিফ আই এম টু ইন্টিমেট দ্যাট my beloved mother and the former professor and head of the Department of Chemistry, Dr. Mrs. Ramashu, passed away on such and such day. এটা একটা যেমন ওই ব্যাংকে জানাতে হয় পেনশনটা বন্ধ করার জন্য, ঠিক সেরকম প্রতিষ্ঠানকেও জানাতে হয়। তা আমি ভাবিনি তার কোনো উত্তর আসবে, এবং তার কোনো পাল্টা বৈদ্যুতিন সংকেত নয়, একটা টেলিফোন পাই। টেলিফোনে আমি একটা আর্জি জানাই যে আমি একটু ওখানে যেতে চাই। তো উনি বললেন, না, কোনো লৌকিকতার জন্য নয়, আসার কোনো দরকার নেই, আমি ওই সংশ্লিষ্ট বিভাগকে বলে দেবো, বা যা শ্রদ্ধা জ্ঞাপন তার কোনো ত্রুটি হবে না। তাহলে না, আমি একটু ওই জায়গাটা যেতে চাই। আমি যে খুব আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তাদের শ্রাদ্ধানুষ্ঠানে আসার জন্য গিয়ে দাঁড়িয়ে গলবস্ত্র হয়ে বলতে চাই তা নয়। ওইখানে আমার মা ক্লাস 3 থেকে শুরু করেছিলেন এবং ওখানেই পিএইচডি করেছেন, ওখানেই জীবনের শেষ দিন পর্যন্ত অধ্যাপনা করেছেন। যাই হোক, তো উনি এত সংবেদনশীল ভাবে আমাকে গ্রহণ করেছিলেন। আমার তখন মনের অবস্থাটা ঠিক 5 জনের মতো নয়, একদম সম্পূর্ণ অপরিচিত। সেই জন্য আমি একটা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে গেছি। তাহলে কৃষ্ণাজি কিছু বললেও
আর নানা কারণ একটা পারস্পরিক শ্রদ্ধা, নানা বিষয়ে কথাবার্তা হয়। আমি একান্ত ব্যক্তিগত বিষয়ে আর দীর্ঘায়িত করবো না। তারপর ওনার মাধ্যমে কিছু কাজ করা সম্ভব হয়, আরো কিছু কাজ আমার বাকি আছে, সেটা স্বতন্ত্র, মানে বলার জন্য কৃষ্ণাদির কোনো কথা আমার পক্ষে ফেলা সম্ভব হয় না। কিন্তু সেটা এক কৃষ্ণাদি, তিনি একজন অধ্যক্ষা, আর এই কৃষ্ণাদি কিন্তু আলাদা। একটা জিনিস বুঝতে হবে, একজন সেনানী, একজন সেনানায়ক, তিনি ওই যুদ্ধের গহ্বরে ট্রেঞ্চে বসে যা লিপিবদ্ধ করছেন, তার ভাষা 100 বছর পর, 75 বছর পরে কি দাঁড়াবে, এখনকার পাঠক কিরম ভাবে নেবে, সেটা কিন্তু তা নয়। এটা কিন্তু কোনো সরকারি দলিল নয় যে ওরই প্রত্যায়িত নকল করতে হবে আমাকে, একদম বানান, হাতের লেখা, শব্দচয়ন, বাক্য ঘটনা একই রাখতে হবে। এটা কোনো দলিল নয়, ম্যাগনা কার্টা নয়। এইটা এখনকার যুগের মানুষকে পড়ে ভালো লাগতে হবে, এবং এটা ভালো লাগাতে সীমাবদ্ধ নেই। এই লেখাটা রোমহর্ষক। আপনি তো বুঝছেন যে বইয়ের নাম রণাঙ্গন। রণাঙ্গনের ঘটনা, পরম্পরা যেখানে বর্ণিত হচ্ছে, সেখানে শুধু সাল, তারিখ, নাম, সংখ্যা কি হলো এখানে সীমাবদ্ধ রাখলে চলে না। এখানে একটা সাহিত্যের প্রয়োজন হয়, যে সাহিত্যের প্রসাদ গুণের প্রয়োজন হয়। আমরা পড়ি কেন? আমাদের পড়তে ভালো লাগে। আমি তো ইতিহাসের ছাত্র হিসেবে মুখস্থ করছি না। এই 42-এ মোহন সিং কি করলেন, রাসবিহারী বসু কবে টেক ওভার করলেন, নেতাজি কবে গেছিলেন, সিঙ্গাপুর কবে হয়েছিল, মৈরাট কবে হয়েছিল, আন্দামান কবে হয়েছিল, মুখস্থ করার তো দরকার নেই আমার। আমি পড়বো, আগ্রহে পড়বো, প্রসাদ গুণ আমায় টেনে নিয়ে যাবে। এই সমস্ত লেখা আমি মাঝপথে বন্ধ করতে পারবো না, আমি রাত জেগে পড়বো। তার কারণ ওই ঘটনাগুলোর একটা লেখচিত্র আমার সামনে ফুটে উঠবে। এই কাজটা সহজ নয়। তথ্য, নাম, ঘটনা, পরম্পরা, সেগুলোর মান্যতা রেখে, সেগুলোর সত্যতা, বস্তুনিষ্ঠতা, নৈর্ব্যক্তিকতা বজায় রেখে তার উপরে সাহিত্যের প্রলেপ দেওয়া, যে সাহিত্যের প্রসাদ গুণ আমাকে সেটা পড়তে আগ্রহী করবে, তবে আমি জানবো আজাদিন ফৌজ। আমার তো আজাদিন ফৌজ দিয়ে হঠাৎ পড়ার কোনো দরকার নেই। আমি তো চোখের সামনে ওই যুদ্ধটা দেখতে পাবো, আমি তো চোখের সামনে মৈদান দেখবো, আমি তো চোখের সামনে আন্দামান দেখবো, আমি তো চোখের সামনে সিঙ্গাপুর দেখবো, ওই ফলকগুলো দেখবো। ওইসব ফলকের ছবিও আছে। একদিকে বস্তুনিষ্ঠতা, তথ্য নির্ভরতা, মান্যতা, আবার অন্যদিকে সাহিত্যের প্রসাদ গুণ। এই কাজটা কিন্তু খুব সহজ কাজ নয়। একটি রোজদামচার পুনঃপ্রকাশ কিন্তু সেভাবে মানুষকে আগ্রহ দেয় না। আমাকে আগ্রহান্বিত করছে, বাধ্য করছে এই বইটা। এখানেই বইটার সার্থকতা। এটা খুব দুঃখের কথা যে আমরা খুব বিজ্ঞের মতো স্বাধীন দেশের নাগরিক হিসেবে হঠাৎ খুব চুলচেরা বিচার করি আমাদের দেশের অহিংস আন্দোলনের ভূমিকা কতটা আমাদের স্বাধীনতা অর্জনে, বিপ্লবীদের ভূমিকা কতটা, এবং আজাদিন ফৌজের ভূমিকা কতটা। এর তাত্ত্বিক আলোচনা করা কিন্তু খুব সহজ, ঠান্ডা ঘরে, গ্রন্থাগারে হোক, নিজের ঘরে হোক, দপ্তরে হোক বসে করা, সুন্দর বক্তৃতা দেওয়া, তথ্য উদ্ধৃতি, পশ্চিমী দেশের বিদেশি ঐতিহাসিকদের তথ্য ঘেটে ঘেটে সেগুলো উদ্ধৃতি দিয়ে এগুলো করা খুব শক্ত। কিন্তু একটা জিনিস আমরা বুঝি না, যে প্রয়াস কোনো না কোনো কারণে তার অভিষ্ট লক্ষ্য পূরণ করেনি, করতে পারেনি, তার নানান কার্যকারণ আছে, তার মানে সেই প্রয়াসের যে সততার অভাব ছিল তা নয়, সেই প্রয়াসে আন্তরিকতার অভাব ছিল তা নয়, সেই প্রয়াসে আত্মনিবেদনের অভাব ছিল তা নয়, সেই প্রয়াসে আত্মবলিদানের অভাব ছিল তা নয়, সেই প্রয়াসে আত্মনিবেদনের অভাব ছিল তা নয়। সেই আত্মনিবেদন, আত্মবলিদান, তার গুরুত্বটা কিন্তু আজ আমায় বুঝতে হবে। যেটা আমি স্বাধীন দেশের নাগরিক হয়ে ডাল ভাত খেয়ে একটা চাকরির জায়গায় চাকরি করে বা অন্য কিছু করে আমি পেশাজীবী হয়ে ওটা বুঝতে পারবো না। যে সবকিছু ছেড়ে, জীবনকেও ছেড়ে আত্মনিয়োগ করে, সে আত্মনিয়োগটা
এই জীবনকে উৎসর্গ করাটার প্রতি আমাদের শ্রদ্ধাটা আছে কি না, আজ স্বাধীনতার ৭৯তম বর্ষের প্রাক্কালে এই প্রশ্নটা আমাকে করতে হবে। আমি কি তাদের প্রতি যথার্থ শ্রদ্ধাশীল? তারা তো তার জীবনটা দিয়েছেন, আমি তাহলে দেশের জন্য কি দিচ্ছি? তার মানে যে রাজনীতি করে নির্বাচন জিতে দেশ চালাতে হবে তা না। খুব ক্ষুদ্রভাবেও দেশ চালানো যায়, খুব ক্ষুদ্রভাবেও দেশের সেবা করা যায়, দেশের মানুষের সেবা করা যায়। এবং বইটা আপনারা অনেকে পড়েছেন কিনা জানি না, অনেকে পড়বেন। একজন তরুণ, তিনি তার অ্যাডভেঞ্চারের জন্য ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিলেন এবং এমনই ভাগ্যের পরিহাস, যিনি তার জীবনের মূল লড়াইটা করছেন কিন্তু সেই ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যে দ্বৈত সত্তা, একসময় তার সাহস, অজানার সামনে ঝাঁপিয়ে পড়া, পারিবারিকভাবে অনেক সন্তান সন্ততি ছিলেন, তার বাবাও রেলের আধিকারিক ছিলেন, আর্থিক কতটা প্রয়োজন অপ্রয়োজন ছিল তা নয়, তার বন্ধুর সঙ্গে অচেনাকে যা চেনা, অজানাকে জানার প্রতি যে একটা আগ্রহ থাকে, যেটাকে আমরা অ্যাডভেঞ্চার বলি, তার জন্য তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন এবং সেনাবাহিনীতে যোগ দিয়ে কোয়েটা, এখনো সেই কোয়েটায় এখনো ভয়াবহ অবস্থা, সেখানে গেলেন এবং তারপর সেই বিবরণ যদি দেখেন যে এভাবে কলকাতায় এসেছেন, একদিন তার অসুস্থ, একদিনের জন্যই বাড়ি এসছেন, মা বাবা জ্যাঠামশাই দাদা দিদিদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, মাকে বলছেন আমি ঠিক ফিরে আসব। মা সব মায়ের মতনই বুঝছেন, যুদ্ধক্ষেত্রে কোনো ছেলেকে এগিয়ে দেওয়া মানে কি সেটা যে কোনো মাই বুঝতে পারে। তার মন চাইছে না, মাকে শক্ত করছেন। তার পিসিমা তখন চিত্তরঞ্জন হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি, তাকে দেখতে যাচ্ছেন বিদায় নেবার আগে। তারপর জাহাজে উঠছেন, ভারতীয় সৈন্যদের জাহাজটা সামনে, পেছনে আরেকটা ভারতীয় সৈন্যদের, মাঝখানে বিদেশি সৈন্য, মিত্র শক্তির আধিকারিকরা, সাদা চামড়া, তাদের জাহাজ। ঘটনাচক্রে তাদের জাহাজটাই ডুবলো এবং তারপর উনি গেলেন, সেখানে বন্দী হলেন, বন্দী হয়ে একটি শিবিরে থাকতেন এবং তারপর আস্তে আস্তে রাসবিহারী বসু, আস্তে আস্তে নেতাজি। এবং এই যে আপনারা সবাই জানেন যে নানা কারণে আজাদিন ফৌজ, আমি নেতাজির অন্তর্ধান এর মধ্যে যাচ্ছি না, একাধিক কমিশন, একাধিক বই, একাধিক স্কুল অফ থট, একাধিক বক্তব্য আছে, কেউ বলে এটা, কেউ বলে ওটা, কেউ বলে সেটা, এর মধ্যে যাওয়ার মতো মানুষ আমি নই। একাধিক কমিশন হয়েছে, কোনোটাতেই সম্পূর্ণভাবে এমন কিছু বলেনি যেটাতে সবাই মান্যতা পেয়েছে। অনেক বাঙালি কিন্তু বিশ্বাস করতে পারে না নানা কারণে যে তাইহুকুতে বিমান দুর্ঘটনা হয়েছিল। এ কেন পারে না, না পারে না, তথ্য প্রমাণ আমি এর মধ্যে যাচ্ছি। কিন্তু একটা কথা ঠিকই, ওই সময়কার বহু তথ্য এখনো ক্লাসিফাইড। আপনারা জানেন পুলিশ ফাইল 50 বছর পরে খুলে দেয়। আপনি জ্যোতি বসুর কার্যকলাপ সম্বন্ধে, তার কমিউনিস্ট আন্দোলন সম্বন্ধে জানতে পারলে অনেক বই বেরিয়েছে, সেগুলো পুলিশ ফাইল নির্ভর। পুলিশ আধিকারিকরা বিপ্লবীদের তার চিঠি পত্র সবকিছু, তাদের উপর যে রিপোর্ট, সেইগুলো দিয়ে প্রচুর বই তৈরি করছে। বীরভূমের যে গোয়েন্দা দপ্তর আছে জেলায়, সেখানে এখনো বিশ্বভারতীর ওপরে ব্রিটিশরা নজর রাখতো। ওখানে জাপান থেকে অনেকে আসতেন, তারা কি করছে না করছে সেই সব তথ্য এখনো বীরভূমে আছে। সেইগুলো খুলে, মানে মহাপেজখানা থেকে খুলে সেগুলো নিয়ে অনেকে গবেষণা করছেন। সেগুলো 50 বছরের পর আর ক্লাসিফাইড থাকে না, গোপন থাকে না। কিন্তু এখনো অব্দি আজাদিন ফৌজের খুব যে সুন্দর করে সব তথ্য গুছিয়ে সাজানো আছে তা নয়, অনেক কিছুই সামনে নেই, অনেক কিছুই নেই। ফলে এই ওরাল হিস্ট্রি, একটা সমান্তরাল ইতিহাস তৈরি করার ক্ষেত্রে মাঝে মাঝে যে গবেষকরা জুড়তে চাইছেন, মাঝখানটা পাচ্ছেন না, এখানে একটা প্রামাণ্য তথ্য, ওই সেতুটা পেয়ে যাবেন। ঘটনার বিবরণটা, যার একদিক থেকে বিবরণটা দেখেছেন রাস্তার ওদিক থেকে, রাস্তার এদিকের বিবরণটা পাবেন। এইটা খুব জরুরি। দ্বিতীয়ত একটা জিনিস বুঝবেন, আমি একেবারেই খুব প্রাদেশিকতায় বিশ্বাস করি না, কিন্তু একটা তো ঠিক, সর্বাধিনায়ক এবং তার একজন আধিকারিক যদি একই শহরের একই পাড়ার বাসিন্দা হন,
নিশ্চয়ই শ্রীহরির মিষ্টির দোকান তখন ছিল কিনা এ কথা যে ওঠেনি সেটা বলা মুশকিল। একটু ব্যক্তিগত কথা তো থাকবেই। শ্রীহরির বোঁদে বা শ্রীহরির কচুরির কথা আমি একটা ঠাট্টা করে বললাম। ও কোন বাড়িটা, ওদিক থেকে গিয়ে বাঁদিকে দুটো বাড়ি ছেড়ে একজনের বাড়ি তো সবাই চেনে, অন্যজনের বাড়িটা সে জিজ্ঞেস করবে, অনেক কিছু কথা আসবে, অনেক ব্যক্তির কথা আসবে। সে নিজের দাদাকে দেওয়ার জন্য একটা চিঠি তাকেই দেবে, যদি কোনোদিন বেঁচে ফিরে কলকাতায় যেতে পারো তাহলে আমার দাদাকে দিও। এবং ওনার একটা বিরাট ক্ষোভ যে ওই চিঠিটা উনি দিতে পারেননি, কারণ সেটাও আবার আরেকটা ইতিহাস, যেটা উনি বলছিলেন যে কেন এই ধরনের স্বাধীনতা সংগ্রামীকে ওই 46 45 লালকেল্লার ওই চরম কষ্ট, এক তো যুদ্ধক্ষেত্রের কষ্ট, ওই যে নেতাজি যে কথা বলছেন যে আমি তোমাদের কিছু দিতে পারবো না, আমি ফকির, আমি তোমাদের কষ্ট, কি ক্ষুধা এবং পথ চলা এই দিতে পারবো, তোমরা আমাকে রক্ত দেবে, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই চরম কষ্টের মধ্যে জীবন ধারণ করে বাঁচবো কি বাঁচবো না, এবং ওই যে নৈকট্য ছিল বলেই তাকে সিক্রেট সার্ভিস। এবং আপনি বুঝছেন ওই সময় নেতাজির কার্যকলাপ কিন্তু অত্যন্ত 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 গোপনীয়। তার মহানিষ্ক্রমণ, তার অন্তর্ধান, তার কোথায় কোথায় যাওয়া, কার সঙ্গে কথা বলা, কি করা, কোথা থেকে সামরিক সাহায্য আনা, এগুলো অত্যন্ত গোপন। এবং রাজরাজেশ্বর ব্রিটিশ তখন তার ক্ষমতা সারা বিশ্ব জুড়ে, সে কিন্তু তার গোয়েন্দারা নানাভাবে প্রয়াস চালিয়েছে। আপনারা জানেন নেতাজির জীবনের উপরে অনেক আঘাত এসেছে। সে কাকে বিশ্বাস করবে? তাহলে সেই বিশ্বাসের পরীক্ষা কেউ দিয়েছে বলেই তাকে দিয়েছে, শুধুমাত্র একই ভাষায় কথা বলে বলে না। এবং তার মধ্যে যে দ্বন্দ্ব ছিল না ওই প্রতিষ্ঠানে তা নয়। যদিও আজাদিন ফৌজ আমাদের আর কিছু দিক না দিক ধর্মনিরপেক্ষতাটা দিয়ে গেছে, এটা গেঁথে দিয়ে গেছে। আজকে যেটা এক চুল এদিক ওদিক হলে আমরা মেনে নিতে পারি না, আমাদের বোধহয় জিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে, এটাতেই আমরা আধারিত। কিন্তু তা সত্ত্বেও নিশ্চয়ই ওই বিশ্বাসটা ছিল। সুতরাং এরকম বহু ঘটনা এটা একটা বিরাট কাজ করবে, কারণ এই আজাদিন ফৌজের একেবারে ঘটনাস্থল, রণাঙ্গন, সমরক্ষেত্র থেকে সরাসরি সেনানায়কের নিজে চোখে দেখাকে লিপিবদ্ধ করা, সেইটার একটা আলাদা মান্যতা আছে। এবং সেটাকে যখন সুখপাঠ্য করে তার প্রসাদ গুণ যোগ করা হয় তখন দুটো মাত্রা থাকে। এটা ঐতিহাসিকদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এটা যে কোনো ভারতীয় নাগরিকের প্রতি গুরুত্বপূর্ণ। শুধু ভারতীয় নাগরিক নয়, যারা স্বাধীন চেতা, যারা সংগ্রামী মানুষ সারা বিশ্বের, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। যে কোনো সেনাবাহিনীতে যারা আছেন তাদের কাছে গুরুত্বপূর্ণ। এটা খুব জরুরি। আমি হয়তো একটু আশা করব যে এটা ইংরেজি অনুবাদও হয়তো করে ফেলা সম্ভব হবে। কাজটা সহজ কাজ নয়, এটা সহজ কাজ নয়, তবে আর্ধেকটা এগিয়ে এসছে। একটা মূল ডায়েরি থেকে করতে হবে না, আরেকটা ইয়ের থেকে। এবং এই বইটার আর একটা গুণ হচ্ছে টিকা সহ, এবং সমস্ত এই যে সালতামামিটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। উনি নিশ্চয়ই হিরোশিমায় যেদিন বোম পড়ে সেদিন ওখানে উপস্থিত ছিলেন না, কিন্তু এই বইতে ওই তারিখটা ক্রমান্বয়টা দেওয়া আছে, কারণ হিরোশিমায় বোমা পড়াটা ওই সময়ের, ওই যুগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা বিশ্বযুদ্ধে। ফলে এর একটা ঐতিহাসিক সালতামামি যে কোনো পাঠককে তার অনুসারী, ক্রমানুসারে সেই তথ্যকে যাচাই করার, সময়ের সঙ্গে এগিয়ে যাবার একটা সিঁড়ি দেখতে পাবে। এবং বাকি ঘটনাগুলো কিন্তু, এবং নাম পাল্টে গেছে। আমি এই গত মাসেই আমার হোচিমিন শহরে ঢোকার নয়, কোনো কারণে বিমানবন্দরে যাওয়ার সুযোগ হয়েছিল। বিশ্বাস করুন, আমি ওই 2 ঘন্টা যে বিমানবন্দরের লাউঞ্জে ছিলাম, আমার নিজেকে অন্য মানুষ মনে হচ্ছিল, যে ওই শহরেই নেতাজি থাকতেন, ওই শহরেই সেই নাপাম বোম পড়া সেই পটকার যে মেয়েটি ছুটে আসছে খালি গায়ে, নাপাম বোম তার গায়ে, সে বিখ্যাত পুলিশদার পাওয়া ছবি, তার চিকিৎসা হয়েছিল ওখানে। এবং বহু তথ্য, বহু ওই পুরনো নাম সাইগন, সেই পুরনো নাম আমরা ছোটবেলা থেকে শুনে শুনে, কোন সৈন্য কোথায় যুদ্ধ হচ্ছে, ভিয়েতনামে কোথায় যাচ্ছে, কম্বোডিয়ায় কি হচ্ছে কি না, এইগুলো গায়ে কাঁটা দিচ্ছিল যে ওই শহরে আমি আছি, একদিন সুযোগ হলে ওই শহরের ভেতরে ঢুকবো, ওই জায়গাগুলো যাব।
আমি যে পেশায় ছিলাম আমার সুযোগ হয়েছে ময়রাঙে যাবার, প্রথমবার বহু কষ্ট করে যেতে হয়েছে, কিছুতেই নিরাপত্তা বাহিনী যেতে দেবে না তখনকার পরিস্থিতি। আমি জোরজার করে সে কিভাবে গেছি সেটা আপনাদের এখন আর বলার কোনো এই অবকাশ নেই। আমি দুবার গেছি ময়রাঙে, আমার মনে হয়েছে ওটা একটা তীর্থ কেন্দ্র। ওখানে যে আমি কিছুক্ষণ দাঁড়াতে পেরেছি, একটা সাধারণ বাড়ি, সেখানে একটা মিউজিয়াম, সেখানে খুব সুন্দর গোছানো আছে তাও নয়, একটা জাতীয় পতাকা ওড়ে, ঠিক আছে। ওই ওই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার মনে হয়েছে যে এটা একটা পূর্ণ ভূমি, একটা জায়গার তো একটা মাহাত্ম্য আছে, স্থান মাহাত্ম্য আছে। আমি দুবার যেতে পেরেছি। আমি আন্দামানেও গেছি, আমি সিঙ্গাপুরেও গেছি। ওই যে জায়গাটা আমার মনে হয়েছে আমার যা যা সুযোগ হয়েছে, কখনো পেশাগতভাবে কখনো এমনি, আমার মনে হয়েছে এইগুলোই আমার তীর্থ। এগুলো যে যেভাবে দেখে, আমি হয়তো ব্যক্তিগত কথা বলা হবে, আমি শিকাগো শহরে প্রথম, আমার মনে হয়েছে শিকাগো আর্ট থিয়েটারে যাওয়াটা সব থেকে প্রথম আমার জরুরি, যেখানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, তখন সেখানে প্লাকও বসেনি। এইগুলোই আমার তীর্থ। এই তীর্থে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আবারও বলবো এই বইটার গুরুত্ব অপরিসীম। ওই রণাঙ্গনের একজন সেনা আধিকারিকের দেখা, নিজের দেখা লিপিবদ্ধ করা, তার তথ্যের মান্যতা, সত্যতা, বস্তুনিষ্ঠতা, নৈবর্তিকতার কোনো বিকল্প হয় না, এখানে কেউ মনের মাধুরী মেশায়নি। এবং তার যে প্রসাদ গুণ, সেইটা সাহিত্য গুণ, সেইটা একেবারে কাঁটা দেওয়ার মতো টান টান করে তৈরি। এবং এতগুলো অনুচ্ছেদ ইচ্ছে করে খুব সুচিন্তিত ভাবে ভাগ করা হয়েছে। বইয়ের প্রকাশক জানেন যত বেশি অনুচ্ছেদ হয় তত বইয়ের পাতার সংখ্যা বাড়ে, কিন্তু এই অনুচ্ছেদ গুলো থাকলে আমার যেটা দরকার আমি সেটা দেখতে পাবো। সম্মাত্রানন্দের অসাধারণ একটি প্রাককথন, এবং এদের তো কাজ রয়েছে। এবং আমি বলবো যে কোনো ছেলে যদি তার বাবার প্রতি সঠিক শ্রদ্ধা জানাতে পেরে থাকে, তাহলে এটা সেই সঠিকতার একটা নিদর্শন বলা যাবে। এই বই ভবিষ্যতে আমাদের অনেক উপাদান দেবে, অনেক অন্ধকারে থাকা জিনিস তুলে ধরবে। আজ একটা বড় কাজ করা হলো। আমি শ্রী সুনীল বন্দ্যোপাধ্যায়, লেফটেন্যান্ট সুনীল বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আজাদিন ফৌজের প্রতি, শ্রদ্ধা জানাই আজাদিন ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি, শ্রদ্ধা জানাই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি। জয় হিন্দ।